সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর তুমি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে চিন্তায় আছো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বই থেকে হাতে গোনা মাত্র 8 থেকে 9টা প্রশ্ন বলে দেব। আর তোমার যদি এই 8 থেকে 9টা প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বই থেকে ভালোভাবে পড়া থাকে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই 8 থেকে 9টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটা 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা বিশ্বাস না করলে 2023 সালেও আমি ঠিক এই একই রকম ভাবে 8টা প্রশ্ন সাজেশনে দিয়েছিলাম। তোমরা ভেবে অবাক হবে, ওই 8টা প্রশ্নই কিন্তু পরীক্ষায় কমন ছিল। তাই আমি তোমাদেরকে বলবো এবছরও কিন্তু মিস হবে না। এই 8টা প্রশ্ন তুমি ভালোভাবে রেডি করে যাও। ইউটিউবে কে কি বলছে, তোমাদের গৃহ শিক্ষকেরা কি বলছে, তার পাশাপাশি তোমরা এই 8টা প্রশ্নের উপর একটু বেশি গুরুত্ব দাও। তোমার আর আমি আশা রাখছি তোমরা বিভ্রান্তিতে পড়বে না। তাই কাজেই তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। কেননা শেষ মুহূর্তের জন্য এখন এই চ্যানেলে যে কয়েকটা সাজেশন আসবে, তুমি যদি প্রত্যেকটা ফলো করে গিয়ে যে কয়েকটা প্রশ্ন বলবো প্রত্যেকটা রেডি করে যেতে পারো, তাহলে তোমরা দেখে নেবে উচ্চ মাধ্যমিকের পর তোমরা আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে। তাই কাজেই বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে তোমরা যে 8 নম্বরের বড় প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে দেখে নাও। তো তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে 3-এর দাগে তোমাদের 8 নম্বরের বড় প্রশ্নগুলি দেওয়া থাকবে। তো 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে, টোটাল 8 গুণ 5 সমান 40 নম্বর। তো প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্ন। কয়ের দাগে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা এবছর পরীক্ষায় এসে গেছে, তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। এছাড়া প্রথম অধ্যায় থেকে আরও একটা পড়ে রাখবে, সেটা হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। তোমার যদি এই দুটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়া থাকে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি 2টা প্রশ্নই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। বারবার বলছি বন্ধুরা, এই প্রথম অধ্যায়ের 2টো প্রশ্ন বললাম, দুটোই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। আর যারা একটাই প্রশ্ন পড়তে চাও, সারা বছর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে একটু চিন্তায় ছিলে, তারা একটাই ভালোভাবে পড়ে যাবে, সেটা হলো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। কিন্তু তোমাদেরকে আমি সাজেস্ট করব দুটোই প্রশ্ন পড়ার। যারা কোনো কারণে পড়তে পারোনি তাদের জন্যই বলা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে। কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে, তাই কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না। যারা রিস্ক নিতে চাও তারা বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো। এই একটাই প্রশ্ন পড়ে যাও প্রথম অধ্যায় থেকে, তবে আমার মনে হয় তোমরা 2টো প্রশ্নই কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু করতে হবে। এরপরে দেখে নেব ক্ষয়ের দাগে। ক্ষয়ের দাগে তোমাদের কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এটা পড়বে। এছাড়াও আর একটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে রাখবে, সেটা হলো কার্ল মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব। আমি এখানে প্রশ্নপত্রটা কোনো কারণে ভুল করে দেইনি। সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এবছরে আমি যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন টেক্সট পেপারের পাতায় পাতায়, সেটা হচ্ছে কার্ল মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। তাই এই প্রশ্নপত্রে না দেওয়া থাকলেও তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে রাষ্ট্রতত্ত্ব কার্ল মার্ক্সের সেটা ভালোভাবে পড়বে। তারপর গুরুত্ব দিয়ে পড়বে কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ। তারপরে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এই 3টি প্রশ্ন পড়া থাকলে পঞ্চম অধ্যায় থেকে তুমি একদম কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পেয়ে যাবে। কেননা বন্ধুরা, পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্নে কিন্তু অথবা দেওয়া থাকে না। তাই আমি তোমাদেরকে বলবো পঞ্চম অধ্যায়ের তোমরা একটা প্রশ্ন পড়ে গেলে কিন্তু বিপদে পড়তে পারো। এজন্য আমি তোমাদের যে 2টি প্রশ্ন বললাম প্রথমে, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ এবং কার্ল মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত বস্তুবাদ, এই দুটির মধ্যে একটা কমন পেয়ে যেতে পারো আমার মনে হয়। আর যারা একদমই রিস্ক নিতে চাও না, তারা আরও একটা পড়ে রাখবে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। আর যারা এই 3টি প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে পড়ে রাখতে পারবে, তারা একদম কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও। 3টির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তুমি 100% কমন পেয়ে যাবে। এরপরে গোয়ের দাগে। গোয়ের দাগে তোমাদের
এটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তো ষষ্ঠ অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে যেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় এসে গেছে, তোমাদের গিয়ে উত্তর লেখার বাকি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বারবার বলছি ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছর এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যাবে। কেননা বিগত বছরে এই প্রশ্নটি বিভিন্ন টেস্ট পেপারে বারবার ছিল কিন্তু আসেনি, কিন্তু এবছর প্রত্যেকটা টেস্ট পেপারে বলা যেতে পারে 90% টেস্ট পেপারে এই প্রশ্নটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই আমি তোমাদেরকে বলছি ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা যদি একটাই পড়ে যাও, সেটা একটাই কমন, সেটা ক্ষমতা সঞ্চয়করণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। কিন্তু যারা কোনো রকমের রিস্ক নিতে চাও না, আর কোনো রকমের রিস্ক নেওয়া ঠিকও হবে না, তাই আমি তোমাদেরকে বলবো ভালোভাবে প্র্যাকটিস করবে। এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। তোমরা যদি এক কক্ষ অথবা দ্বিকক্ষ পড়ে থাকলে তোমরা এক কক্ষ খুব ইজিলি লিখতে পারবে, কেননা এটার বিপরীতে তোমাদের ওটার পক্ষে লিখতে হবে আর এটা বিপক্ষে। তাই আমি তোমাদের বললাম গোয়ের দাগে যে দুটি প্রশ্ন, এই দুটি প্রশ্ন ভালোভাবে রেডি থাকলে তোমরা 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা একটা পড়তে চাও তারা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো, এটা ভালোভাবে দেখে রাখবে। এরপরে ঘয়ের দাগে অর্থাৎ সপ্তম অধ্যায়ের প্রশ্ন। তো সপ্তম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে যে প্রশ্নটা পড়বে সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় এসে গেছে, তোমরা গিয়ে শুধু উত্তর লিখবে। আমি তোমাদেরকে এখন থেকেই বলে দিচ্ছি, হে বন্ধুরা, সব থেকে বেশি গুরুত্ব দিয়ে সপ্তম অধ্যায়ের একটাই প্রশ্ন পড়ে যাও, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তাই সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকেই বলে দেওয়া হয়। কেননা বিগত বছরেও আমি একই রকমভাবে সাজেশনে বলে দিয়েছিলাম যে 8টা প্রশ্ন বলেছি, ওই 8টার বাইরে একটাও যায়নি, ওই 8টার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন কমন ছিল। তো সেক্ষেত্রে এবছরও বলছি তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা ভালোভাবে প্র্যাকটিস করো, একটাই পড়ে গেলে একটাই কমন। তাই এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে চাও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক, আর তুমি শেষের এই রাতগুলোতে হাতে গোনা মাত্র 8টা বা 9টা করে প্রশ্ন পড়ে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। হ্যাঁ বন্ধুরা, বারবার বলা হচ্ছে শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। আর যারা একদম রিস্ক নিতে চাও না, তারা আরও একটা প্রশ্ন পড়ে রাখবে, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। তো সপ্তম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমাকে পড়তেই হবে। এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি 100% নিশ্চিন্তে থাকো, যে কোনো একটা প্রশ্ন তুমি 100% কমন পাবে। এরপরে উঁয়ের দাগে ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের অষ্টম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এই প্রশ্নটা পরীক্ষায় তোমরা এবছর পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। তাই অষ্টম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতির সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা। এছাড়াও আরেকটা প্রশ্ন, ভারতের সংসদের রাজ্যসভা বা লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে কিছুটা এভাবেও আসতে পারে, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। তো যেভাবেই প্রশ্নটা ঘুরিয়ে আসুক প্রশ্নটার উত্তর কিন্তু একই হবে। তাই অষ্টম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এবছর এই দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তুমি কিন্তু 100% কমন পাবে। এরপরে চোয়ের দাগে তোমাদের নবম অধ্যায়ের প্রশ্ন। দশম অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন আসে না, তাই বলে রাখছি নবম অধ্যায়ের প্রশ্ন, অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নবম অধ্যায় থেকে। নবম অধ্যায় থেকে যদি এবছর কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটাই আসবে আমার মনে হয়। তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এবছর এই প্রশ্নটা পড়ো। এছাড়াও আরও একটা প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তোমরা যদি চোয়ের দাগে যে কয়েকটা প্রশ্ন বলা হলো, এই দুটি পড়া থাকলে যে কোনো একটি প্রশ্ন তুমি 100% কমন পেয়ে যাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদের এমনভাবে সাজেশনে কেউ বলবে না, বারবার বলছি। তাই তোমরা যারা চাও শেষ মুহূর্তের জন্য প্রত্যেকটা সাবজেক্ট থেকে হাতে গোনা 7 থেকে 8টা করে প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করবে, তারা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। কেননা শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা
অনেক উপকার পাবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে বারবার বলা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।